তো বন্ধুরা সময় চলে এসেছে আবার আমাদের বেলি ফুল গাছগুলি থেকে গাছ ভর্তি ফুল নেওয়ার। এই সময় আমরা যদি আমাদের বেলি ফুল গাছগুলিতে ঘরোয়া কিছু পরিচর্যাকে করতে পারি এবং ঘরোয়া কিছু খাবারকে যদি এই সময় আমরা প্রত্যেকটা বেলি ফুল গাছে প্রয়োগ করতে পারি, তাহলে সম্পূর্ণ জুন মাস থেকে শুরু করে শীতের শুরু পর্যন্ত আমরা প্রত্যেকটা বেলি ফুল গাছ থেকে কিন্তু ভরে ফুল পেতে পারবো। তো বন্ধুরা, বর্ষার আগের মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের বেলি ফুল গাছগুলি থেকে গ্রীষ্মের ফুল নিয়ে থাকি এবং বর্ষা শুরু হওয়া মাত্রই আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি হতে দেখা যায় এবং এই সময়টাই হলো সঠিক সময় আমাদের বেলি ফুল গাছগুলিকে আবার পুনরায় ফুলে ভরিয়ে তোলার। তো আমাদের প্রত্যেকটা বেলি ফুল গাছগুলিকে এই সময় ফুলে ভরিয়ে তুলতে হলে কোন কোন ঘরোয়া পরিচর্যাকে করতে হবে, কোন কোন ঘরোয়া খাবারকে প্রয়োগ করতে হবে, আজকে এই সব তথ্যগুলিকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, শুরুতেই আমি আমার কিছু বেলি ফুল গাছকে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি কিন্তু এখানে মোট 3টি বেলি ফুল গাছকে নিয়ে চলে এসেছি। এইখানে একটা তোমরা আমার বেলি ফুল গাছকে দেখতে পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এইখানে একটা বেলি ফুল গাছকে নিয়ে চলে এসেছি এবং তার সঙ্গে সঙ্গে এইখানেও কিন্তু তোমরা একটা বেলি ফুল গাছকে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এই সময় কিন্তু আমাদের এখানে সঠিকভাবে বর্ষা প্রবেশ করেনি। যতটুকু বৃষ্টি হচ্ছে তার মাত্রাটা কিন্তু খুবই কম এবং তার ফলে আমাদের বেল ফুল গাছের মধ্যে যে সমস্যাটাকে আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের বেল ফুল গাছের মধ্যে সঠিকভাবে ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে না। গাছের মধ্যে হঠাৎ করে ফুল এবং কুঁড়ি আসা বন্ধ হয়ে গেছে এবং আমাদের অনেক গাছ এই সময় কিন্তু ঝাঁকড়া হয়ে উঠছে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে এই সময় আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বেল ফুল গাছগুলোকে আমাদের পর্যাপ্ত পরিমাণে রোদে রাখতে হবে। তো বন্ধুরা, শুরুতেই আমাদের একটা কথাকে মাথায় রাখতে হবে, আমাদের বেল ফুল গাছ কিন্তু ছায়াযুক্ত জায়গাতে রাখার মতন গাছ নয়। এই গাছ কিন্তু গ্রীষ্মের প্রখর রোদ্দুরকে পছন্দ করে। আমরা যত বেশি এই গাছের মধ্যে রোদ দিতে পারবো তত বেশি কিন্তু গাছ থেকে আমরা ফুল পেতে পারবো, তত গাছগুলোকে আমরা কিন্তু ঝাঁকড়া এবং বুশি করে তুলতে পারবো, তত গাছের মধ্যে আমরা নতুন নতুন ডালপালা এবং পাতাকে আনতে পারবো। তো এই সময় যে প্রথম কাজটা আমাদের করতে হবে, ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে আমাদের এই বেল ফুল গাছগুলোকে রাখতে হবে যে স্থানটার মধ্যে সারা দিনের পর্যাপ্ত পরিমাণে রোদ এই বেল ফুল গাছের মধ্যে লাগতে পারে। কিন্তু বন্ধুরা, আমাদের বেল ফুল গাছগুলিকে রোদে রাখার ক্ষেত্রে আমরা যে সমস্যাটাকে লক্ষ্য করতে পারি যে আমাদের এই ফুলের কুঁড়িগুলি কিন্তু হঠাৎ করে শুকিয়ে গাছ থেকে ঝরে পড়তে থাকে, গাছের পাতার কিনারা বরাবর পুড়ে যেতে শুরু হয় এবং তার সঙ্গে সঙ্গে কিছু গাছের পাতা শুকিয়ে গিয়ে গাছ থেকে ঝরে পড়তে শুরু করে। তো এই সমস্যার জন্য আমরা কিন্তু অনেকে যেটা করি, গাছগুলোকে কিন্তু আমরা সকালবেলায় রোদে রাখি এবং রোদের তীব্রতা পড়া মাত্রই কিন্তু আমরা গাছগুলোকে ছায়াযুক্ত স্থানে এনে রেখে দিই। কিন্তু বন্ধুরা, আমরা যদি এই কাজটা না করে আমরা যদি এই গাছগুলোকে রোদে রাখার পাশাপাশি সঠিকভাবে গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করতে পারি, তাহলে প্রত্যেকটা গাছকে কিন্তু আমরা এই সময় সুস্থ রাখতে পারবো। প্রত্যেকটা বেলি ফুল গাছের কুঁড়ি শুকিয়ে যাওয়াকে আমরা বন্ধ করতে পারবো। গাছের পাতা শুকিয়ে যাওয়া, গাছের পাতার কিনারা বরাবর পুড়ে যাওয়ার সমস্যা কিন্তু চিরতরে আমাদের ছাদ বাগান থেকে দূর হবে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই সব সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমাদের কিন্তু বেল ফুল গাছের মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করতে হবে এবং আমাদের বেল ফুল গাছগুলিকে রোদে রাখার পাশাপাশি গাছের মাটিটাকে এইরকম কিন্তু সব সময় ময়েশ্চার রাখতে হবে। আমরা যদি আমাদের বেল ফুল গাছের মাটিকে সব সময় ময়েশ্চার রাখতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা বেল ফুল গাছের পাতা সবুজ কিন্তু চকচকে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে বেল ফুল গাছের কুঁড়িগুলি একটাও কিন্তু পুড়ে যাবে না। প্রত্যেকটা কুঁড়ি কিন্তু সঠিকভাবে ফুটে ফুলে পরিণত হবে। গাছগুলো কিন্তু এই সময় আমাদের সুস্থ থাকবে। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের বেল ফুল গাছ পরিচর্যা করার ক্ষেত্রে 2 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, এই সময় তোমাদের বেল ফুল গাছের মধ্যে যে সমস্যাটা সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের বেল ফুল গাছগুলি কিন্তু হঠাৎ করে বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিয়েছে এবং কোনো কোনো বেল ফুল গাছ সঠিকভাবে এই সময় ঝাঁকড়া হয়ে উঠছে না। গাছের মধ্যে তোমরা নতুন নতুন কচি কচি ডালপালাকে আনতে পারছো না এবং তার ফলে গাছের মধ্যে তোমরা সঠিকভাবে কুঁড়ি ও ফুলকে তোমরা কিন্তু লক্ষ্য করতে পারছো না। এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমাদের এই সময় দাঁড়িয়ে যে 2 নম্বর কাজটা করতে হবে, আমাদের
আমাদের যেসব বেলফুল গাছ সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, যেসব বেলফুল গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসছে না, সেই সব বেলফুল গাছগুলোকে কিন্তু অল্প বিস্তর আমাদের পূর্ণ করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই বেলফুল গাছটার মধ্যে সঠিকভাবে কিন্তু ডালপালা বৃদ্ধি হচ্ছে না। দু একটা ডাল বৃদ্ধি হওয়ার পর গাছের বৃদ্ধি বিকাশ প্রায় কিন্তু বন্ধ হয়ে গেছে। গাছের মধ্যে তোমরা কিন্তু ফুলকে লক্ষ্য করতে পারছো না, কারণ আমি প্রথমেই বললাম বন্ধুরা, যতক্ষণ না আমাদের বেলফুল গাছগুলি নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করতে পারবে ততক্ষণ কিন্তু আমাদের বেলফুল গাছ থেকে আমরা ফুল পেতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের যেটা প্রথম করতে হবে, আমাদের বেলফুল গাছের কাণ্ডকে একটুখানি কিন্তু কাটাই ছাটাই করতে হবে। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের বেলফুল গাছ পুনিংকে কিন্তু ভীষণভাবে পছন্দ করে। যখনই এই গাছের ডালকে আমরা কাটতে শুরু করব তখনই কিন্তু এই গাছের মধ্যে থাকা গ্রোথ হরমোন অ্যাক্টিভেট হতে থাকবে এবং তার ফলে গাছের মধ্যে কিন্তু নতুন নতুন শাখা পোশাখা এবং পাতা বৃদ্ধি হতে শুরু হবে। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ডালটার বৃদ্ধি বিকাশ কিন্তু এইখানেই থেমে গেছে, আর কিন্তু বৃদ্ধি বিকাশ হচ্ছে না। আমরা যেটা করব, এরকম দুটো টিপকে রেখে দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ডালকে কিন্তু কেটে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে প্রত্যেকটা ডালকে কিন্তু পিঞ্চ করছি। এইভাবে তোমাদের কিন্তু ডগাগুলোকে হালকা হালকা করে কিন্তু পিঞ্চ করে দিতে হবে, যাতে গাছের মধ্যে থাকা গ্রোথ হরমোন অ্যাক্টিভেট হতে পারে এবং নতুন নতুন শাখা পোশাখা এবং ডালপালাকে বৃদ্ধি করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের মধ্যে এইরকম শুকিয়ে যাওয়া ডালকে আমাদের কিন্তু কেটে পরিষ্কার করে ফেলতে হবে এবং যেসব ডাল আমাদের অত্যাধিক পরিমাণে লম্বা হয়ে লটকে যেতে শুরু করেছে সেই সব ডালকেও কিন্তু আমরা এইভাবে কিন্তু কেটে দেবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু এইখানেও ডালটা কিন্তু কেটে দিচ্ছি। এক্ষেত্রে যেটা হবে বন্ধুরা, গাছটা কিন্তু নিচু থেকে বুসি হতে আরম্ভ হবে এবং তার ফলে আমাদের গাছটা একটা সুন্দর শেপ নেবে এবং বর্ষাতে আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে পারবো। তো বন্ধুরা এর সাথে সাথে আমাদের যে আর একটা কাজকে করতে হবে, আমাদের এই যে ফুলের বৃন্ত, এই ফুলের বৃন্তগুলোকে কিন্তু আমরা রেখে দিই। এক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের এই ফুলের বৃন্তগুলোকে কিন্তু আমাদের কেটে দিতে হবে, কারণ বন্ধুরা যতক্ষণ না আমরা এই ফুলের বৃন্তগুলোকে কাটবো ততক্ষণ কিন্তু আমাদের গাছের এইখান থেকে কিন্তু নতুন নতুন শাখা পোশাখা এবং ডালপালা আসবে না এবং ডালপালা না এলে আমরা কিন্তু গাছ থেকে আর ফুল পাবো না। আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা বৃন্তকে আমাদের কিন্তু ফুল শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু কেটে দিতে হবে। এইভাবে কিন্তু বন্ধুরা তোমাদের বেলফুল গাছগুলোকে সময় সময় পূর্ণ করতে হবে। তো বন্ধুরা এই তো ছিল আমাদের 2 নম্বর একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের গুরুত্বপূর্ণ 3 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা আমাদের বেলফুল গাছগুলোকে এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সুস্থ রাখতে হলে, বেলফুল গাছের মধ্যে এই রকম কচি কচি ডালপালা এবং পাতা বৃদ্ধি করতে হলে এবং প্রত্যেকটা বেলফুল গাছ থেকে তোমাদের প্রচুর পরিমাণে কুড়ি ও ফুলকে পেতে হলে, আবার পুনরায় গাছগুলোকে ফুলে ভরিয়ে তুলতে হলে যে 3 নম্বর কাজটা করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের বেলফুল গাছের মাটিকে কিন্তু এই সময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা অনেক সময় দেখি আমাদের বেলফুল গাছগুলি অযত্নে থাকার ফলে গাছের মধ্যে নানান রকম কিন্তু ঘাস এবং নানান রকম আগাছা জন্মাতে লক্ষ্য করা যায় এবং সেক্ষেত্রে যেটা হয়, গাছের বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যায়। সেই আগাছা গাছের মাটির মধ্যে জন্মানোর ফলে গাছের মাটিতে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হয়। কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তাই এই সময় যে 3 নম্বর কাজটা তোমাদের প্রথম করতে হবে সেটা হচ্ছে তোমাদের গাছের মাটি থেকে সমস্ত ধরনের আগাছা তোমাদের কিন্তু তুলে সব সময় গাছের মাটিটাকে এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, টবের মাটিটাকে আমাদের কিন্তু 6 থেকে 7 দিন অন্তর অন্তর এইভাবে কিন্তু একটু খুঁজে দিতে হবে। এক্ষেত্রে বন্ধুরা যেটা হবে, গাছের মাটিটা কিন্তু অতি তাড়াতাড়ি শুকিয়ে যেতে আরম্ভ করবে। গাছের মাটির মধ্যে ফাঙ্গাস সৃষ্টি হবে না, গাছের মাটির মধ্যে কোনো ধরনের পিঁপড়ে, কেঁচো, কৃমি এবং নানান ধরনের যে অপকারী ব্যাকটেরিয়া হয় সেগুলো কিন্তু গাছের মাটির মধ্যে জন্মাবে না। এবং বন্ধুরা আমরা সকলে জানি গাছ সুস্থ থাকলেই গাছ কিন্তু সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে পারবে এবং গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুলও আনতে পারবে। তো বন্ধুরা এই তো ছিল আমাদের 3 নম্বর এবং গুরুত্বপূর্ণ একটা টিপস, যে টিপসটা আমরা কিন্তু অনেকে পালন করি না। কিন্তু বন্ধুরা এই 3 নম্বর টিপস ছাড়াও এরপর আমাদের যে 4 নম্বর এবং গুরুত্বপূর্ণ টিপসের কথা জানতে হবে, চলো সেটা এবার জেনে নেওয়া যাক। বন্ধুরা এরপর আমাদের বেলফুল গাছের যে 4 নম্বর বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বেলফুল গাছের মধ্যে খাবার প্রয়োগ। এই সময় তোমরা আমাকে অনেকেই বলছো নানান ধরনের খাবারকে প্রয়োগ করেও তোমরা তোমাদের বেলফুল গাছগুলোকে সঠিকভাবে বৃদ্ধি করতে পারছো না। তোমাদের বেলফুল গাছের মধ্যে কুড়ি এবং ফুল আসছে না, যদিও বা কিছু কুড়ি আসছে সেই কুড়িগুলি গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে। তো এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমাদের
আমাদের এই সময় বেলফুল গাছের মধ্যে কোনো ধরনের রাসায়নিক সারকে প্রয়োগ না করে আমরা যদি এই দুটি ঘরোয়া জিনিসকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের কিন্তু বেলফুল গাছগুলি এই সময় প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে এবং বেলফুল গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে পেতে পারবো। তো বন্ধুরা, এই দুটি খাবার হলো চা পাতা এবং তার সঙ্গে সঙ্গে এই যে মিক্স খাবারটা তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে বন্ধুরা কলার খোসা এবং তার সঙ্গে সঙ্গে পেঁয়াজের খোসা এবং আলুর খোসার বন্ধুরা গুঁড়ো। এই সব কিছু জিনিসকে আমি সংগ্রহ করে মিক্সির মধ্যে গুঁড়ো করে কিন্তু আমি এই খাবারটাকে তৈরি করেছি এবং এই খাবারটা যদি জুন মাসের শুরুতেই আমরা গাছের মধ্যে প্রয়োগ করে দিতে পারি, আমাদের প্রত্যেকটা বেলফুল গাছ কিন্তু এই সময় সতেজ থাকবে এবং প্রত্যেকটা বেলফুল গাছের প্রত্যেকটা খাদ্যমূল্য কিন্তু আমরা যোগান দিতে পারবো। তো কিভাবে এই দুটি খাবারকে আমাদের প্রয়োগ করতে হবে, কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথম আমরা যে খাবারটা আমাদের বেলফুল গাছের মধ্যে এবার প্রয়োগ করব সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা, এটা হলো চা পাতা। তো এখানে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু এই টবটা 6 ইঞ্চির একটা টব। তো এই 6 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু এখানে চা পাতা ব্যবহার করব বন্ধুরা 1 চামচ। তো বন্ধুরা, চা পাতা ব্যবহার করি কিংবা খাবার, তার আগে কিন্তু অবশ্যই আমাদের মাটিটাকে কিন্তু খুঁজে ফেলতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু মাটিটা এখানে খোসা আছে। বন্ধুরা, আমাদের এই চা পাতার সাথে সাথে আর একটা যে খাবার আমাদের প্রয়োগ করতে হবে বা যে মিক্স খাবারটা আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা, এই জিনিসটা কলার খোসা, পেঁয়াজের খোসা এবং আলুর খোসার গুঁড়ো। তো কতটা পরিমাণে এই জিনিসটাকে আমরা ব্যবহার করব, তো বন্ধুরা আমাদের প্রত্যেকটা টবের জন্য আমরা জাস্ট এতটুকু করে এই জিনিসটাকে মাটির মধ্যে প্রয়োগ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই জিনিসটাকে আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিলাম। আমরা 2 চামচের মতন যদি প্রত্যেকটা গাছের মাটিতে প্রয়োগ করে দিতে পারি এবং গাছের মাটিটাকে এরকম যদি একটু নাড়িয়ে দিতে পারি, তাহলে গাছ কিন্তু সঠিকভাবে খাবারটা ইনটেক করবে এবং সমস্ত ধরনের পুষ্টিমূল্য আমরা গাছের মধ্যে যোগান দিতে পারবো। কিন্তু বন্ধুরা, এই খাবারটা প্রয়োগ করার পাশাপাশি আমাদের আরেকটা যে জিনিসকে এই সময় প্রয়োগ করতে হবে আমাদের বেলফুল গাছের মধ্যে, সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা, আমার হাতে যে ঘরোয়া জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এবং এই জিনিসটি আমরা পূজার কাজে কিন্তু ব্যবহার করে থাকি। এটা আর কিছুই নয় বন্ধুরা, এটা হলো কর্পূর। তো বন্ধুরা, আমাদের বেলফুল গাছের মধ্যে এই কর্পূরকে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই কর্পূরকে কিন্তু জলে গুলে আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমি 500 ml জল নিয়ে নিয়েছি এবং এই জলটা কিন্তু বন্ধুরা একটু গরম জল। কারণ বন্ধুরা, একটা টিপস তোমাদের বলে রাখি, এই কর্পূর কিন্তু ঠান্ডা জলের মধ্যে চট করে মিশতে চায় না। আমরা যদি এই কর্পূরকে গরম জলের মধ্যে আমরা যদি এরকম ভাবে ফেলে দিই, তাহলে কিন্তু অতি সহজে কর্পূর গলে যাবে এবং খুব দ্রুত মাত্র 10 থেকে 15 মিনিটের ভেতর আমাদের কর্পূরগুলো কিন্তু জলের সঙ্গে গুলে যেতে আরম্ভ করবে। এবং আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এই জলটাকে গাছের মধ্যে স্প্রে করতে হবে। আমি কিন্তু 500 ml জলের জন্য জাস্ট 2 টুকরো কর্পূরকে কিন্তু ব্যবহার করেছি। এই কর্পূরের উগ্র গন্ধ থাকার ফলে আমাদের গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়, পিঁপড়ে, নানান ধরনের কিন্তু অপকারী প্রাণীগুলো যেটা আছে সেগুলো কিন্তু সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমরা এই অবস্থায় জলটাকে 10 মিনিট রেখে দিই চলো, এবং 10 মিনিট পর গাছে আমরা কিভাবে এই জলটাকে স্প্রে করছি সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা, এই জুন মাসের শুরু থেকে আমরা যদি এই কয়েকটা পরিচর্যাকে আমাদের বেলফুল গাছের মধ্যে করতে পারি, তাহলে এই সময় আমাদের বেলফুল গাছের মধ্যে যে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্ত ধরনের সমস্যাকে কিন্তু আমরা দূর করতে পারবো। এবং আমাদের এই সমস্যাগুলিকে দূর করতে গেলে বাড়ি থেকে কোথাও যাওয়ার দরকার নেই, আমরা সব কিছু জিনিস বাড়ির মধ্যে থেকেই পেয়ে যাব। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।